কোণার্কের সূর্য মন্দির আমাদের এবারের গন্তব্যস্থল। তো সমুদ্র তীরে সূর্যোদয় দেখে ফিরে এসে ফ্রেশ হলাম সবাই। ফ্রেশ হয়ে সঙ্গে কিছু শুকনো খাবার ছিল, সেগুলো খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চটপট কোণার্কের উদ্দেশ্যে। তো কোণার্ক যাওয়ার রাস্তা, পুরী থেকে কোণার্ক যাওয়ার রাস্তা, প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। দুদিকে প্রচুর গাছপালা এবং জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, এবং এই জঙ্গলে হরিণ আছে বলে কোথাও কোথাও বোর্ড লাগানো আছে যে গাড়ি আসতে চালানোর জন্য, হরিণ পারাপারের রাস্তা। তো মোটের উপর খুব সুন্দর, পুরোটাই বালির উপরেই সমস্ত গাছপালা, জঙ্গল, খুবই সুন্দর লাগছিল। আর যেখানে ফাঁকা ছিল ফাঁকাই ছিল, খুব একটা দোকানপাট ছিল না, একটা দুটো খাবারের দোকান ছিল। পরিবেশ খুবই সুন্দর। তো দুদিকের এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আর এনজয় করতে করতে আমরা কোণার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। পুরী থেকে 34 কিলোমিটার। কোণার্ক যাচ্ছি। কোণার্ক যাওয়ার পথে আবার একটা দই বড়ার, এই যে উড়িষ্যার স্পেশাল দই বড়ার দোকান দেখতে পেলাম। যে আমরা এখন আবার দই বড়া খাচ্ছি এখানে, এই পেছনের দোকানটা থেকে দই বড়া নিয়েছি। দই বড়া খেয়ে আবার কোণার্কের দিকে যাব। দই বড়া খেয়ে এগিয়ে এসে আবার দাঁড়ালাম চন্দ্রভাগার তীরে, একটু সমুদ্রের কাছাকাছি যাব বলে সবাই। আবার একটু চন্দ্রভাগা বিচে নামলাম। এখানে খুব উত্তাল ঢেউ, মানে একদম কি জানি এখন জোয়ার এসছে কিনা, একদম পাড়ের কাছে চলে আসছে ঢেউ, প্রচুর লোকজন। ও যেতে না বলছে, ও বোধহয় জোয়ার এসছে, যেতে না বলছে, বিচে যেতে না, মানে জলে নামতে না বলছে। খুব উত্তাল ঢেউ, ঢেউটা দেখাবো। তো এখন তো বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে সমুদ্রের ধারে। রোদ যদিও উঠেছে, উড়িষ্যাতে তো গরম একটু বেশি পরে, রোদ উঠেছে, তবে এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জলটা। আর এই জলটা উত্তাল ঢেউ পুরো পাড়ের কাছে চলে আসছে, ওটা দেখতেও ভালো লাগছে। আমি একটু দেখাচ্ছি। উত্তাল ঢেউ, মনে হয় জোয়ার এসছে। এখানেও মোটামুটি পুরীর মতো অত ভিড় না হলেও একটা ছোটখাটো ভিড় একটা জমে গেছে এর মধ্যে। সবাই যারা কোণার্ক যাচ্ছে নেমেছে এখানে। আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, এবারে চলে যাব। অবশেষে পৌঁছলাম কোণার্কে। তো কোথাও গেলে আমরা একটু এরকম থেমে থেমেই যাই, মানে কোথাও বেড়াতে গেলে, দেখার জায়গায় গেলে আমরা সোজা না পৌঁছে একটু রাস্তায় থেমে প্রাকৃতিক পরিবেশ দেখে একটু ফটো ভিডিও তুলতে যাই। এখানেও তাই করতে করতে এলাম। এবার তবে এখানে মেনলি দাঁড়িয়েছি দই বড়া খাওয়ার জন্য আর চন্দ্রভাগার তীরে। তো ওইখানেই সময়টা বেশি গেছে, যদিও 35-36 কিলোমিটার রাস্তা, ঘন্টাখানেক লাগার কথা, কিন্তু আমাদের প্রায় ঘন্টা দেড়েকই লাগলো। আর এখন দেখছি খুবই ভিড় জমে গেছে। ভাবছিলাম যে আমরাই সকাল সকাল যাচ্ছি, কিন্তু চারদিকে প্রচুর ভিড় জমে গেছে। টিকিট কাট মূল মন্দিরে ঢোকার আগে টিকিট কাটছিল আমার হাজব্যান্ড, তার আগে আমি আর আমার ছেলে ঢুকে এসে এই গাছ টাছগুলো দেখলাম। যদিও এখানে কিছু লেখা নেই কী গাছ, কবেকার গাছ, তবুও এগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপরে মূল মন্দিরে ঢুকলাম দেখার জন্য। কোণার্কে ঢুকে গেছি, এখন কোণার্ক টেম্পলের ভেতরেই ঢুকে গেছি। আর বাইরে টিকিট কাটতে হয়, টিকিট 40 টাকা করে। তবে এখানে দেখলাম উড়িষ্যাতে 15 বছর বয়স অবধি কোনো বাচ্চার টিকিট লাগছে না। এই পুরীতে যেখানে যেখানে গেলাম, উদয়গিরি, খণ্ডগিরি, ওখানেও আমার ছেলের কোনো টিকিট লাগলো না, এখানেও টিকিট লাগলো না। আর ঢোলগিরিতে তো ফ্রি। তো এখন ঘুরে ঘুরে দেখবো কোণার্ক টেম্পলটা পুরো। রোদও প্রচন্ড উঠেছে, যদিও খুব একটা বেশি টাইম হয়নি, 9:30 বাজে। পুরী থেকে আমাদের আসতে মোটামুটি ঘন্টা দেড়েক লাগলো, কারণ আমরা মাঝখানে দুবার থেমেছিলাম চন্দ্রভাগাতে আর দই বড়া খাওয়ার জন্য। তো চলে এসেছি 36 কিলোমিটার পুরী থেকে কোণার্ক। তো এখন ঘুরে ঘুরে দেখবো কোণার্ক টেম্পলটা। আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া এই সুতোপা। মন্দির চত্বরে ঢুকেই সামনে মন্দির, পেছন দিকে একটা ভগ্নস্তূপের মতো আছে। এখানে এই পিলারগুলো শুধু আছে, আর কিছু জাস্ট কনস্ট্রাকশন মতো করা আছে। যেখানে লেখা আছে এটা ছিল পাকশালা, মানে যখন মন্দির ছিল তখন হয়তো পাকশালা ছিল। মন্দির তো অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মূল মন্দির, সেটাকে আবার উদ্ধারও করা হয়েছে, সেটা পরে বলছি। তো সেই মন্দিরেরই এই অংশটা ছিল পাকশালা। এই সামনে দেখা যাচ্ছে মূল মন্দির, মন্দিরে ঢোকার মুখে বাঁদিকে এটা হচ্ছে পাকশালা ছিল আগে। মন্দিরটা 1255 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন ওড়িশার পূর্বগঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব। আর মন্দিরটা একটা বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছিল তখন, সূর্যদেবের রথ হিসেবে।
এই প্ল্যাটফর্মে, ইউটিউবের প্ল্যাটফর্মে আমি একদম নবিস, একদম নতুনই বলা যায়। কিছু ভিডিওই পোস্ট করেছি। তো এই এখন সবেই পুরী আর তার আশেপাশের কিছু জায়গা নিয়ে একটা সিরিজের মতো করছি, পরপর কয়েকটা ভিডিও দিয়েছি। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে আমার সবসময় একটা চেষ্টা থাকে, আমি যে জায়গাটা নিজে দেখছি এবং সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি, তার একটা ডিটেল ভিডিও, মানে তার একটা ডিটেল একটা দৃশ্য সবার সামনে তুলে ধরার চেষ্টা আমার সবসময় থাকে। আমি সেটা বলিও সবাইকে। আমার মতে যে যেখানে বেড়াতে যাচ্ছি সেটার ইনফরমেশান, মানে সেখানে কি দেখব, কিভাবে যাব, সেটার সাথে সাথেও একটা ডিটেলস ভিউ যেটা আমরা দেখছি চোখে, সেটা যদি তুলে ধরি, তাহলে যারা এখন আর বাইরে যেতে পারেন না, মানে বেড়াতে যেতে পারেন না, তাদের সামনে যদি আমার এই ভিডিওটা আসে, তারা যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে তারা ওই জায়গাটা সম্বন্ধে ভিডিওটা দেখে একটা ধারণা করতে পারবেন এবং ঘরে বসেই সেই জায়গাটা তারা মোটামুটি একটা দেখতে পারবেন, একটা আইডিয়া করতে পারবেন। অনেকেই হয়তো ভাবেন যে অত ডিটেলসে দেওয়ার কি দরকার, ইনফরমেশান পেয়ে গেলেই হলো, কিন্তু আমার এইটা একটা চেষ্টা থাকে যে আমি ওই জায়গাটা সম্বন্ধে একটা যতটা সম্ভব ডিটেলস ভিউ দেব। সেই হিসাবে আমি কোণার্কের মন্দিরটাও এরকমভাবেই আমি একটা ডিটেলস ভিউ দেওয়ার চেষ্টা করেছি। যদিও পুরো ভিডিওটা দেওয়া যাবে না, পুরো মন্দিরটারই আমি ভিডিও করেছিলাম, কিন্তু পুরোটা দেওয়া যাবে না, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তো কিছুটা আমি দিয়েছি, সবাই দেখুন। আর সেই সঙ্গে কিছু আমি ইতিহাসও এর বলতে থাকছি। তো প্রথমে আমি চাকাটা, কোণার্কের মন্দিরে যে চাকাগুলো দেখি সেইগুলো নিয়ে কিছু কথা বলছি। আমরা সবাই জানি যে কোণার্কের সূর্য মন্দির সূর্যদেবের রথ হিসেবে তৈরি করা হয়েছিল, যার সামনের দিকে ছিল 7টা ঘোড়া আর চারদিকে ছিল 12 জোড়া চাকা বা 24টা চাকা। তো 7টা ঘোড়া সপ্তাহে 7 দিনকে নির্দেশ করে, আর এই 12 জোড়া চাকা বা 24টা চাকা 24টা পক্ষকে নির্দেশ করে। আর প্রত্যেকটা চাকায় কিন্তু এক একটা সূর্যঘড়ি, আর এই সূর্যঘড়ির মধ্যে 8টা দাঁড়া হচ্ছে অষ্টপ্রহরকে নির্দেশ করে। আর চাকাগুলোর মধ্যেও অনেক সূক্ষ্ম কারুকাজ করা আছে এবং কিছু ভাস্কর্যও আছে, যেগুলোরও কিন্তু আলাদা আলাদা অর্থ আছে প্রত্যেকটারই। তো সেই ডিটেলসে আমি যাচ্ছি না, কিন্তু এই চাকাগুলো আমি সম্যক দেখানোর চেষ্টা করছি। মোটামুটি বিভিন্ন জায়গায় মন্দিরটা তো সংস্কার চলছে, অনেক জায়গায় ভাস্কর্যগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য পাথরের স্ল্যাব বসানো হয়ে গেছে, অনেক চাকারও তাই, কিন্তু কিছু কিছু চাকার মধ্যে এখনও ভাস্কর্যগুলো আছে, সূক্ষ্ম কারুকাজগুলোও আছে, যেটা দেখা যাচ্ছে মানে ঘুরে। তো মন্দিরের হিউজ সংস্কার চলছে। তো আশা করি আমি মন্দিরের চারদিকে চাকাগুলো কেন লাগানো হয়েছে সেটাও বলতে পারলাম, আর চাকাগুলোও একটু ঘুরে ঘুরে দেখাতে পারলাম। তো সবাই নিশ্চয়ই একটু আইডিয়া করতে পারলেন মন্দিরটা, কোণার্ক মন্দির সম্বন্ধে। তো এইভাবেই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। মোটামুটি মন্দিরটা পুরোটা ঘুরে ঘুরে কভার করলাম। মূর্তিগুলো, দেওয়ালে যে মূর্তিগুলো আছে সেগুলো একটু জুম করে নেওয়ার চেষ্টা করলাম। তো ছবিগুলো আমি ডিটেলসে এই জন্যই নিয়েছি যে নিজের কালেকশানেও এটা থাকবে, কারণ অনেক বছর ধরে সারানো হচ্ছে দেখছি মন্দির, কিন্তু সারানোর ফলে যেটা আমি ভেবেছিলাম যে মূর্তিগুলো যেগুলো খোদাই করা আছে সেগুলো হয়তো রেস্টোর করা হবে, কিন্তু সেগুলো রেস্টোর করা হয়নি। মূর্তিগুলো পুরো ওখান থেকে সরিয়ে দিয়ে ভাঙা মূর্তিগুলোর জায়গায় একটা করে পাথর বসানো হয়েছে। তো 2-4 বছর বাদে হয়তো ওটাও থাকবে না, মানে এখানকার তো নোনা ওয়েদারের জন্যও তো নষ্ট হয়ে যাচ্ছে এই মূর্তিগুলো। তো সেই জন্য একটু ভিডিও করে নিয়ে গেলাম যাতে আমার কালেকশানে থাকবে, কারণ 2-4 বছর বাদে পুরনো হিন্দি সিনেমা আর বাংলা সিনেমা ছাড়া আর হয়তো কোথাওই কোণার্কের মন্দিরের গায়ের যে চিত্র সেটা দেখা যাবে না। ওই জন্য একটু ডিটেলসে নেওয়ার চেষ্টা করলাম, আপনাদের সাথেও ওটা শেয়ার করার চেষ্টা করব। তো দেখি আরেকটু ঘুরে ঘুরে দেখি, আরও ছোটো ছোটো ভাঙা ভাঙা যে মন্দিরটা আছে সেটা ঘুরবো, আর সঙ্গে একটু একটু টুকরো টুকরো ইতিহাস বলতে থাকবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এক্সপ্লোরিং ইন্ডিয়ায়। মন্দিরের গায়ের বহু মূর্তি তো নষ্ট হয়ে গেছে, একদমই কিছু নেই, মানে ওইসব জায়গায় পাথর বসানো আছে, তো বোঝাই যাচ্ছে মন্দিরের ওপর থেকে নিচে অবধি সব জায়গায় নষ্ট হয়ে গেছে। কিন্তু মূর্তিগুলো যখন দেখি তখন মনে হয় এই এত ছোট ছোট মূর্তিগুলো যেসব যারা তৈরি করেছেন, মানে তারা কি অসীম ধৈর্য দিয়ে এবং অসীম ক্ষমতায় কিভাবে এগুলো তৈরি করেছেন, কি তাদের হাতের কাজ, দেখলেই আশ্চর্য হয়ে যেতে হয়। কিন্তু কালের নিয়মে এগুলো তো নষ্ট হয়েই যাচ্ছে, কিছু করার নেই, এখনই প্রায় ধ্বংসের পথে সব কিছুই নেই, তো ধীরে ধীরে তো সবই নষ্ট হয়ে যাবে। তো ওপরের দিকেও দেখা যাচ্ছে কিছু কিছু, যদিও আমার ড্রোন ক্যামেরা নেই বলে খুব একটা দেখতে পাচ্ছি না। নিচের দেওয়ালেরগুলো খুব পরিষ্কারভাবে আমি ভিডিও করতে পেরেছি।
তো এইসব দেওয়ালে যেসব ভাস্কর্যগুলো আছে সেগুলোর মধ্যে অনেক কিছুই আছে, যেমন দেবদেবীর মূর্তি, অপ্সরা, যে আর কিন্নর যেগুলোকে বলে, যক্ষ, তারপরে আছে এমনি মানুষের ছবি, বা অনেক জায়গায় মনে হচ্ছে যেন বিয়ের শোভাযাত্রা, বা রাজা যুদ্ধে যাচ্ছে সেরকম মনে হচ্ছে, কেউ মৃদঙ্গ করতাল বাজাচ্ছে এমনি, সেটাও মনে হচ্ছে। মৈথুন রথ মূর্তি সেও আছে, শিব ঠাকুর, শিবের বিভিন্ন অনেক হাতওয়ালা, ছ হাতওয়ালা শিবও আছে আমি দেখলাম। হাতি লাইন দিয়ে যাচ্ছে, নিচের লাইনগুলোতে তো পুরো হাতি লাইন দিয়ে যাচ্ছে। তারপরে মনে হয় রাজদরবারের দৃশ্য, মানে এইটাতে মেন মন্দিরে আর মন্দিরের সামনে নাট মন্দিরে এগুলো দেখলাম। বিভিন্ন পশু পাখির ছবি, বিভিন্ন পৌরাণিক ঘটনার ছবি হয়তো ওগুলো আছে। তো বিভিন্ন নৃত্যরত নরনারীর ছবি, এই সবই আছে দেখলাম। বিভিন্ন রকমের ছবি সব আছে, তার মধ্যে তাদের তো নাক মুখ চোখ খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে। বিভিন্ন রকমের পশু, যেমন সিংহ আর হাতির ছবিটাই বেশি আছে যেগুলো দেখতে পেলাম, বাকি সবই নষ্ট হয়ে গেছে। তো এই মন্দিরের ভেতরের মূর্তিও তো এখন নেই, মূর্তিও নাকি এই মন্দির থেকে, সূর্য মন্দির থেকে নিয়ে গিয়ে এখন পুরীর মন্দিরে রাখা আছে। সূর্যদেবের মন্দির ও মানে সূর্যদেবের মূর্তি ও চন্দ্রদেবের মূর্তি আলাদাভাবে পুরীর মন্দিরে রাখা আছে। তো পুরীর মন্দিরে গেছি, কিন্তু সেরকম আলাদাভাবে কিছু লক্ষ্য করা হয়নি, দেখিনি। আর তবে এইসব জায়গায় এলে এখনও প্রাচীনত্বের একটা, আমাদের ঐতিহ্যের, আমাদের সংস্কৃতির একটা ছোঁয়া পাওয়া যায়, যার কারণে বছরের পর বছর মানে লক্ষ লক্ষ মানুষ দেখতে আসেন এইসব জিনিস। খুব ভালো লাগে, খুব একটা অন্যরকম ফিল হয় এইসব জিনিসকে দেখলে। জানি না আর কতদিন এইসব জিনিস থাকবে, আমাদের উত্তরসূরিরা কতটা কি দেখতে পাবে, তবে একটা অন্যরকমই ফিল হয়। তো মন্দির তো প্রায় ধ্বংসস্তূপেই পরিণত হয়েছিল, যেটা 1800 শতক নাগাদ মন্দির প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, মানে মন্দিরের প্রায় পুরো অংশটাই বালির তলায় চলে গেছিলো বলে, মানে এইটা আছে, রিসার্চে পাওয়া গেছে। তারপরে লর্ড কার্জন এটা মন্দিরটা সংস্কার করেন 1908 সাল থেকে। লর্ড কার্জনের তত্ত্বাবধানে মন্দিরটা সংস্কার হয়েছিল, দিয়ে মন্দিরটা বালির উপরে যতটা দেখছি এখন আমরা, মানে প্রায় 200 ফুট উঁচু, যদিও মন্দিরটা 857 ফুট উঁচু, এখন 200 ফুট উঁচু। এটা লর্ড কার্জনের সময়ই সংস্কার হয়ে বালির উপরে আমাদের দর্শনের জন্য আছে। তবে এইটাই মূল মন্দির না এটা নাট মন্দির, সেটা নিয়েও দ্বিমত আছে। কেউ কেউ বলেন যে এটা মূল মন্দির নয়, মূল মন্দির পুরোটাই অবলুপ্ত, এখন যেটা দেখছি নাট মন্দির। তাহলে এই চাকাগুলো কোত্থেকে এলো, এই নিয়ে একটা দ্বিমত আছে। এখন আমি বর্তমানে নাট মন্দির থেকে মূল মন্দিরকে দেখতে পাচ্ছি। মন্দিরের সামনেই আছে নাট মন্দির। নাট মন্দিরও অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, কিন্তু নাট মন্দিরের গায়েও অনেক ভাস্কর্য আছে, বিভিন্ন নরনারীর মূর্তি, পশু পাখির মূর্তি, বিভিন্ন রকমের মূর্তি সব আছে, আর জালিদার নকশাও নানা রকমের আছে। তো এগুলোও দেখতে খুবই সুন্দর, ওগুলো একদম কাছ থেকেই দেখা যায়, এখানে কোনো ব্যারিকেড করা নেই, তাই কাছ থেকেই দেখা যায়। তবে অনেক জায়গায় সরিয়ে দিয়ে, এইসব মূর্তি সরিয়ে দিয়ে পাথর স্থাপন করা হয়েছে, মনে হয় মূর্তিগুলো একদমই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিলো। তো এখানে খুব ডিটেলসে কাছ থেকে ছবিগুলো দেখা যায় খুঁটিয়ে খুঁটিয়ে। এই জালিদার নকশাগুলো দেখতে খুবই সুন্দর লাগে একদম। আর তাছাড়া এই মন্দিরটা প্রতিষ্ঠা নিয়ে কিন্তু দুটো মত আছে। একটা মত হচ্ছে ঐতিহাসিকদের মতে 1255 খ্রিস্টাব্দে পূর্বগঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব প্রথম বাংলা জয়ের স্মারক হিসেবে প্রাচীন মিত্রাবন বা বর্তমানে কোণারকের, মানে চন্দ্রভাগা তীরেই কোণারকে এই সূর্য মন্দিরটা স্থাপন করেছিলেন। আর প্রাচীন মত হচ্ছে যে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব খুবই রূপবান ছিলেন, তো সেই রূপের অহংকারে তিনি একদিন নারদের কথা না শুনে চলে গেছিলেন, বা নারদের কথা সাড়া না দিয়ে। তাতে নারদ ওনাকে অভিশাপ দিয়ে বাইরে গিয়ে একদিন শ্রীকৃষ্ণ যখন তার গোপীনদের সঙ্গে লীলায়ত ছিলেন সেই জায়গায় নিয়ে ফেলেন। ফলে শ্রীকৃষ্ণ রেগে যান এবং শাম্বকে অভিশাপ দেন কুরূপ হওয়ার জন্য। তো কুরূপ হয়ে যাওয়ার পরে শাম্ব এই চন্দ্রভাগা তীরে এসে সূর্যদেবের কঠিন তপস্যা করেন তার রূপ ফিরে পাওয়ার জন্য। তো সূর্যদেবও সন্তুষ্ট হয়ে তাকে তার রূপ ফিরিয়ে দেন।
এবং তার ফলে তিনি শাম্ব সূর্যদেবের এই মন্দিরটা এখানে স্থাপন করেন। এইভাবে বিভিন্ন রকম মত প্রচলিত আছে এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে। তো বর্তমানে তো মন্দিরের অনেকটাই ধ্বংসস্তূপ হয়ে গেছে। মন্দিরের সামনে এইটা নাট মন্দির হিসেবে বর্তমানে আছে, যদিও মারাঠার শাসনকালে এই নাট মন্দির মারাঠারা তারা এটা অপ্রয়োজনীয় মনে করে প্রায় ধ্বংসই করে ফেলেছেন। আর মন্দিরের পেছনের দিকে আছে, মূল মন্দিরের পেছনের দিকে আছে মায়াদেবী মন্দির, সেটাও দেখাবো একটু পরে। আর মন্দির ধ্বংস নিয়েও বিভিন্ন বলা হয় যে চারভাবে মন্দিরটাকে ধ্বংস করা হয়। প্রথমবার তো কালা পাহাড় আক্রমণ করেন 1508 সালে, তো মন্দির কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়। এরপরে যেটা বলেন যে নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য তাকে বহিষ্কার করা হয় তার পরিবার থেকে, তার ফলে তিনি ক্রুদ্ধ হয়ে তিনি নিজেই এটা ধ্বংস করেন। এরপরে যেটা আসে সে হলো 1626 সালে খুর্দার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহ সহ আরও অনেক কারুকার্য করা পাথর, নবগ্রহ পাথর সমস্ত কিছু নিয়ে চলে যান পুরীর মন্দিরে। তার ফলেও মন্দিরটা কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়। এরপরে 1779 সালে মারাঠাদের শাসনকালেও অনেক পাথর টাথর নিয়ে চলে যাওয়া হয় এখান থেকে, তার ফলেও কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়। আর সূর্যদেবের বিগ্রহ নিয়ে যাওয়ার পর নাকি এখানে পুজো করা বন্ধ হয়ে যায়, এটাই শোনা যায়। পর্তুগিজ দস্যুরা, তো পর্তুগিজ দস্যুরা এসে ওরাই যা করার করেছে। ওরা এসে প্রথমেই ওপরে চুম্বক যেটা ছিল মন্দিরের উপরে একটা শক্তিশালী চুম্বক ছিল, তো সেই চুম্বকটাকে ওরা সরিয়ে দিল। যেহেতু ওদের জাহাজ নিয়ে যাতায়াতের পথে চুম্বকটা একটা বাধার সৃষ্টি করতো, তাই যারা চুম্বকটাকে সরিয়ে দিল এবং যথেচ্ছ লুটপাট চালালো। আর আমরা ইতিহাসেও দেখি যারাই আমাদের দেশ থেকে বৈদেশিক শত্রু যারা লুটপাট করতে এসছে, তারা কিন্তু আগে আমাদের যে মন্দির ছিল ওইগুলোই লুটপাট করতো। কারণ মন্দিরে দেবদেবীর মূর্তিও বিভিন্ন রকমের মূল্যবান ধাতু দিয়ে তৈরি থাকতো, মন্দিরে যে বিভিন্ন কারুকার্য সেগুলোতেও বিভিন্ন মূল্যবান ধাতু থাকতো, মূল্যবান পাথর থাকতো। ওই জন্য মন্দিরকেই ওরা আগে টার্গেট করতো, তারপরে মন্দির যথেচ্ছ লুট করতো, মন্দিরের দেবদেবীর মূর্তি ভেঙে ফেলতো, কারুকার্যগুলো ভেঙে ফেলতো। তো এক্ষেত্রেও সেটাই হয়েছিল, এই মন্দিরের ক্ষেত্রেও তাই হয়েছিল। কিছুটা তো ওড়িশার রাজারাই এই মন্দির থেকে মূর্তি সরিয়ে নিয়ে গিয়ে মন্দিরটাকে পরিত্যক্ত করে দিয়েছিলেন। তারপরে দস্যুরা এসে এরা যথেচ্ছ অত্যাচার করে এই মন্দিরটাকে পুরো ধ্বংসস্তূপ করে দিয়েছিল। তো 1800 শতক নাগাদ মোটামুটি মন্দিরটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিস্তৃতি, মানুষের বিস্তৃতির পথেই চলে গিয়েছিল, এখানে কেউ আসতো না, ঘন জঙ্গল ছিল, ডাকাতের চোর ডাকাত এখানে ঘুরে বেড়াতো, এরকম একটা জনশ্রুতি আছে। তো সেই সময় 1904 থেকে 1908 খ্রিস্টাব্দের মধ্যে লর্ড কার্জন আবার এই মন্দিরটাকে পুনরায় আবিষ্কার করে উনি সংস্কার করেছিলেন। তো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মন্দিরের পেছনে আর একটা মন্দির আছে। মন্দিরের সামনের দিকে আছে নাট মন্দির, এটা পেছনের দিকে আছে মায়াদেবী মন্দির। এই মায়াদেবী মন্দির, ছায়াদেবী মন্দির, নৃত্যকক্ষ, এরকম নাট মন্দির বিভিন্ন রকম এই মন্দির কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন রকম ছিল, তার মধ্যে কয়েকটাই এখনও বেঁচে আছে। এটা হচ্ছে মায়াদেবী মন্দির। এই মায়াদেবী মন্দিরও যথেষ্ট ধ্বংসপ্রাপ্ত হয়েছে, মোটামুটি করে একে সংস্কার করে রাখা হয়েছে যতটুকু দেখা যায়। এখানেও সে একই রকমের ভাস্কর্য যেটা মূল মন্দির বা নাট মন্দিরে আছে। তো সব কিছু ঘুরে দেখে এবারে আমাদের যাওয়ার সময় হলো। মোটামুটি কোণার্কের মন্দির দেখতে এলে 2 থেকে 3 ঘন্টা হাতে রাখতে হবে, ভালোভাবে দেখতে হলে, তার সঙ্গে ফটো ভিডিও করতে হলে 2 থেকে 3 ঘন্টা মোটামুটি হাতে রাখতে হবে। তো আমাদেরও দেখা শেষ হলো, এবারে আমরা ফিরবো। আশা করি কোণার্কটা মোটামুটি সবার সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারলাম। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমার উপস্থাপনা কেমন লাগছে, অবশ্যই শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে দাঁড়াতে সাহায্য করবেন। দেখা হচ্ছে অন্য দিন অন্য একটা ভিডিওতে।